নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। একটা দিদিভাই কমেন্ট করেছিল যে এই দাদাভাই সম্পর্কে জানার ইচ্ছা আছে, তো তার কমেন্টে এই দাদাভাই সম্পর্কে আজকে সব কিছু বৃত্তান্ত বলবো। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা, শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। সারাদিনে এমনও দিন গেছে যে আমরা এই যে মিড ডে মিলের যে ভাতটা দেয়, সেই ভাতটা খেয়ে আমাদের দুপুরবেলা গেছে, রাত্রেবেলা কিছু না, পরের দিন আবার সেই মিড ডে মিলের এই শরীরে 6টা অপারেশন করেছে। অপারেশন আছে আমার। এই দেখো এই হাঁটুর এই যে ভিতরে, এটা পুরোটাই কিন্তু এর ভিতরে স্টিল। স্টিল? হ্যাঁ, আমার অরিজিনাল না। এই সাইডেও স্টিল, ওই সাইডেও স্টিল, এই সাইডেও স্টিল। আচ্ছা, ভুল অপারেশন হওয়ার জন্য এই পাটা পুরোটা স্টিল। ভাঁজ হয় না, এটা ভাঁজ হয় না। না মানে ডাক্তারের একটা ভুলের জন্য মানে তোমার জীবনে তো অনেকটা ক্ষতি হয়ে গেছে। প্রথমে আমি 6 মাসেরও বেশি টিবির ওষুধ খেলাম, সেটাও ভুল ছিল। ক্যান্সারের ওষুধ খেলাম, সেটাও ভুল। একটা সাধারণ মানুষ, আমি তখন 15 বছরের একটা বাচ্চা, তো সেই বয়সে যদি একটা টিবির ওষুধ বা ক্যান্সারের ওষুধ খাওয়া হয়, তাহলে তার জীবনে কি পরিস্থিতি হতো। মানে মাইক্রো সার্জারির মতো একটা অপারেশন হবে আমার, সেই মেশিনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো সেই মেশিনটা ডাক্তাররা বলে যে তোমাকে ভর্তি থাকতে হবে, তুমি ছুটি হয়ে গেলে তোমার অপারেশনটা প্রচুর মানে খরচ, বাইরে থেকে করতে হলে। তো বাইরে থেকে তুমি করতে পারবে না, তুমি গরিব মানুষ আছো। তো যদি তুমি ভর্তি থাকো তাহলে তবেই তোমার অপারেশনটা আমরা করতে পারবো, তুমি যদি ছুটি নিয়ে বাড়ি চলে যাও আমরা পারবো না করতে। তো তারপরে আমার 6 মাসের, তারপরেও লকডাউন হয়ে যাওয়ার 2 বছর, তারপরেও আরও 6 মাস ভর্তি থাকতে হয়। তারপরে স্বাস্থ্য ভবন থেকে মানে সব কিছু স্যাংশন হয়ে মেশিনটা ঠিক হয়। 6 মাস পরে আমার অপারেশন হয়। মানে অপারেশন করতে এতটা লেট হয়েছে? প্রায় 2.5 বছর আমি হসপিটালে ভর্তি ছিলাম। 2.5 বছর? শুধুমাত্র একটা অপারেশনের জন্য, হিপ জয়েন্টের অপারেশন। আচ্ছা। এবার তারপরে যখন অপারেশনটা হয়, কিন্তু অপারেশনটা আমার হয়েছিল শুক্রবার দিন, আর ডাক্তারবাবু বৃহস্পতিবার দিন করোনা টেস্ট করেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার অপারেশন করা হয়ে গেছে, ঠিক তার পরের দিন ডাক্তারবাবু করোনার রিপোর্টে করোনা ধরা পড়েছে। মানে ডাক্তারবাবুর করোনা ধরা পড়েছে? এবার সিস্টাররা তখন বলছে যে ডাক্তার করোনা অবস্থায় তোমাকে অপারেশন করেছে, তো সুতরাং তোমারও করোনা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই অবস্থা। শুধু ধারণা, একটা ধারণা, তখনও কিন্তু চেক করেনি তোমার হয়েছে কিনা, টেস্ট করতেই আসেনি। আচ্ছা আচ্ছা, আমার সবেমাত্র অপারেশন হয়ে এসেছে, না আমাকে কোনো ইনজেকশন দিয়েছে, শুধুমাত্র ডাক্তাররা দূরের থেকে ট্যাবলেট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু ধারণা যে ডাক্তারের করোনা হয়েছে, সুতরাং আমারও করোনা হতে পারে। কারণ কি, আমি ডাক্তার আমাকে করোনা অবস্থায় অপারেশনটা করেছে। হ্যাঁ, তো সেই অবস্থায় একটা অপারেশন হওয়ার পরে যে পরিমাণে ইনজেকশন পাওয়া উচিত আমি সেগুলো কিছুই পাইনি। শুধু ট্যাবলেট খেয়েছি, ব্যথার ট্যাবলেট বা ঘাস মানে যে ট্যাবলেটগুলো হয়, যেগুলো ইনজেকশন দিয়ে ঠিক করা হয়, সেগুলো কিছুই পাওনি। তারা অবশ্যই জানে যে ইনজেকশন, কতগুলো ইনজেকশন দিতে হয়। নিশ্চয়ই। কিন্তু কোনো ইনজেকশন আমি পাইনি। তারপরে আমি এক্সরে করি, এক্সরে করে দেখা যায় যে আমার যে অপারেশন হয়েছে সম্পূর্ণটা ভুল। মানে আমি 2.5 বছর কষ্ট করে যে অপারেশনটা আমি করলাম, সেটাও ভুল হয়েছে। সেটা ভুল বলে যে অপারেশনটা ভুল হয়েছে, কিছু করার নেই, কারণ মেশিনটা নতুন, বোঝা যাচ্ছিল না সব কিছু। তো ডাক্তার একরকম তাড়াহুড়োতেই আমার অপারেশনটা করেছিল, কারণ আমি যেহেতু 2.5 বছরেরও বেশি ভর্তি আছি হসপিটালে। হ্যাঁ, তো যে ডাক্তারের হসপিটালের যে সুপার আছে, তার কাছেও আমার ব্যাপারে অনেক কিছু গেছে যে একটা পেশেন্টকে কেন আমরা 2.5 বছর ভর্তি করে রেখেছি। তো ওই জন্য আমাকে সেই মুহূর্তে ডাক্তাররা ছুটি দিতে বাধ্য হয়। যেহেতু আমার অপারেশন ভুল হয়েছে, আমি হাঁটাচলা করতে পারবো না, তাও আমার ছুটি দিতে বাধ্য হয়। হ্যাঁ, তারপরে তার ঠিক 2 মাস পরে আবার আমাকে ভর্তি নিয়ে তারপরে অপারেশন হয়। বা ঠাকুরের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে আমার সেবারের অপারেশনটা ঠিক হয়, সাকসেস হয়েছিল। কিন্তু 2.5 বছরেরও বেশি আমার এই বিছানা সজ্জা থাকার ফলে আমি কেরাস ছাড়া কখনোই হাঁটতে পারবো না। হাঁটতে পারবো 2-1 পা, কিন্তু ডাক্তার বলেছে কেরাস ছাড়া মানে কেরাস নিয়ে হাঁটাটাই আমার পক্ষে ভালো। কেরাস ছাড়া যদি আমি হাঁটতে যাই, যদি পড়ে যাই, তো আমার আবার নতুন করে অপারেশন করতে হবে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তোমার এখন বর্তমান সময় কি করে চলছে, মানে বাড়িতে কে আছে বা কর্মসূত্র কিভাবে চলছে? দেখো অমিতা, আমরা খুব বড় লোক না,
মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বড় হয়েছি। ছোটোবেলায় এমনও দিন গেছে, আমার বাবা চাষবাস করে, তো আমার ছোটোবেলায় খুব কষ্টে দিন গেছে। আমার সারাদিনে এমনও দিন গেছে যে আমরা এই যে মিড ডে মিলের যে ভাতটা দেয়, সেই ভাতটা খেয়ে আমাদের দুপুরবেলা গেছে, রাত্রেবেলাও কিছু না, পরের দিন আবার সেই মিড ডে মিলের ভাত। ঠিক আছে, কারণ কি ছোটোবেলায় চাষাবাদ ততটা ভালো, যে বছর ভালো ফসল হতো সে বছর মোটামুটি আমাদের ভালো যেত, যে বছর ফসল হতো না সে বছর আমাদের না খেয়েই দিন যেত। তাই বলে আমাদের কোনো জমি নেই, নিজস্ব ভাগের জমি চাষ করে আমাদের সংসারটা চলে। তো এখন আমি বড় হয়েছি, উচ্চ মাধ্যমিক, এই অবস্থাতেই আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি, কলেজের সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছি, কিন্তু আমি থার্ড ইয়ারটা যেহেতু কমপ্লিট করতে পারিনি, ওই জন্য আমি উচ্চ মাধ্যমিক পর্যন্তই বলি। তো এখন আমি বর্তমানে টিউশনই পড়াই। আর যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম, এই যে 2.5 বছরেরও বেশি, একটা অপারেশন হতে কিন্তু আমি 2.5 বছর হয়ে গেছে। আমার কিন্তু শরীরে 6টা অপারেশন আছে। এই শরীরে 6টা অপারেশন করেছো? অপারেশন আছে আমার। এই হাঁটু, এই যে ভিতরে, এটা পুরোটাই কিন্তু এর ভিতরে স্টিল। হ্যাঁ, আমার অরিজিনাল না, এই সাইডেও স্টিল, ওই সাইডেও স্টিল, এই সাইডেও স্টিল। আচ্ছা, ভুল অপারেশন হওয়ার জন্য এই পাটা পুরোটা স্টিল, এটা ভাঁজ হয় না। এটা ভাঁজ হয় না? না, মানে ডাক্তারের একটা ভুলের জন্য মানে তোমার জীবনে তো অনেকটা ক্ষতি হয়ে গেছে। প্রথমে আমি 6 মাসেরও বেশি টিবির ওষুধ খেলাম, সেটাও ভুল ছিল। ক্যান্সারের ওষুধ খেলাম, সেটাও ভুল। একটা সাধারণ মানুষ, আমি তখন 15 বছরের একটা বাচ্চা, তো সেই বয়সে যদি একটা টিবির ওষুধ বা ক্যান্সারের ওষুধ খাওয়া হয়, তাহলে তার জীবনে কি পরিস্থিতি হতে পারে? একদম একদম একদম। আমার মাথায় চুল ছিল না, এবার পরে চুল উঠেছে, আমার মাথায় চুল ছিল না, সব চুল উঠে গেছিল পুরোটা। ঠিক আছে, আমার এখন স্বাস্থ্য শরীর অনেকটাই ভালো হয়েছে, কারণ আমার মা বাবা প্রচন্ড পরিমাণে আমার খেয়াল রাখে। আমার মা বাবা না খেয়ে থাকে, তাও কি আমার কখনো না খেয়ে আমার কখনোই থাকতে দেয় না। হ্যাঁ, যতটা সম্ভব আমার বাবা মা আমাকে খেয়াল রাখার চেষ্টা করে, তাদের আশীর্বাদেই আমি আজকে এতটা ভালো আছি। নিশ্চয়ই নিশ্চয়ই। তো এই অপারেশনটাও আমার ভুল হয়েছিল, বাম পায়ের অপারেশনটা পুরোটাই ভুল হয়েছিল। তো তার জন্য আমার এই পাটা কখনোই ভাঁজ হবে না, ডান পাটা ভাঁজ হয়। ডান পাটা ভাঁজ হয়? এখানেও আমার এটাও পুরো পাল্টানো, এর ভিতরে স্টিল, এটাও পাল্টানো, এর ভিতরে স্টিল, দুটো পায়ে স্টিল? দুটোই স্টিল। আর তোমার তো মানে কষ্ট হয় এটা নিয়ে চলাফেরা করতেও তো কষ্ট হয়? দেখো অমিতা, কষ্ট সবার জীবনে আছে, তোমার জীবনে আছে, আমার হ্যাঁ সে তো আছে, কিন্তু আমি বাইরে থেকে প্রকাশ করি না এই একটা কারণের জন্যই, কারণ আমরা এখন যথেষ্ট বয়স হয়েছি, বাবা মারও বয়স হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই তো নিশ্চয়ই। আজকে বাবা মা আমাকে কষ্ট করে খাওয়াচ্ছে, কিন্তু একটা দিন তো বাবা মার আরো বয়স হবে, তখন তো কিছু পারি আর না পারি, বাবা মায়ের মুখে তো দুবেলা দুমুঠো খাবার তুলে দিতেই হবে আমাদেরকে। একদম। তো আমি প্রতিবন্ধী বলে তো ভগবান আমাকে এটা বলবে না যে ও প্রতিবন্ধী, ওর জীবনে এই যে পেটটা চালাতে হবে না, বা এমনি আপনি খিদে মিটে যাবে। একদম। করি আর না করি পেটটা তো চালাতে হবে। তো যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম, মানে আমি যদি অল টোটাল ধরি তো প্রায় 3.5 বছর, মানে যদি মানে ভাগ ভাগ করে 1-2 মাসের গ্যাপ ধরি, তো প্রত্যেকটা মাস যোগ করলে 3.5 বছরেরও বেশি হবে। মানে ধরো প্রথমে 2-2.5 বছর, তারপরে 1 মাস গ্যাপ দিয়ে আবার 1.5 মাস, তারপরে আবার 2 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার ধরো 2 সপ্তাহ, এরকমভাবে যদি যোগ করি মোটামুটি আমি 3.5 বছর মতো হসপিটালে ভর্তি ছিলাম দিন হিসাব করলে। তো তখন আমি নিজে ফিল করেছি যে করোনার সময় কত মানুষ না খেতে পেয়ে মারা গেছে, আমি একটা ওয়ার্ডের ভিতরে আমি একা নিজে ভর্তি ছিলাম। তো আজকে আমি নিজে টিউশনই পড়িয়ে যতটুকু পারি আমি তো চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানো। একদম একদম। ঠিক আছে, তো সেখান থেকেই আমি একটা নতুন একটা ইউটিউব চ্যানেল শুরু করেছি, চ্যানেলটির নাম ইচ্ছা শক্তি সাধনা। তো আমার জীবনে মনের জোর আর মনের ইচ্ছা থেকেই আমার চ্যানেলের নাম ইচ্ছা শক্তি সাধনা। আচ্ছা, চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু বর্তমানে আমি যেভাবে অসহায় মানুষের পাশে যাচ্ছি পরপর দিন দিন, তো আমি যে পরিমাণে টাকা ইনকাম করি সেই টাকা নিয়ে কখনোই মানুষের পাশে দাঁড়ানো সম্ভব না। তো আমি চাই যে ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে যদি বড় হয়, আস্তে আস্তে তার থেকেও যদি কিছু ইনকাম করি, তাহলে আমি আমার নিজের পেটের ভাতটুকু অন্তত জোগাড় করতে পারবো, আর আমি যে 5টা মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি তাদেরও দুবেলা দুমুঠো খাবারের মানে জোগাড়টা আমি করে দিতে পারবো। একদম। বন্ধুরা সবাই তো শুনলে কুশালদার কথাটা। তো একটা কথা, যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, দাদার অবস্থাও ঠিক আমার মতোই। তো দাদাও টিউশনি পড়িয়ে চলে, তো দাদার মনে একটাই ইচ্ছা যে সেও মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর ইচ্ছা। তো তোমরা সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো, যেভাবে সাপোর্ট করেছো, দাদাকেও একটু সাপোর্ট, একটু ভালোবাসা দাও, যাতে আমাদের মতো মানুষগুলো, তোমরা তো অনেক ভিডিও দেখো, ভালো ভিডিও অনেক রকম ভিডিও দেখো, কিন্তু আমাদের মতো মানুষকে যদি তোমরা একটু সাহায্য করো, তোমাদের একটু সাহায্যের জন্য আমরা হয়তো অনেকটা, আমাদের কাছে বহুমূল্য তোমাদের একটু সাহায্য। এই প্রীতম দা এসেছে হাওড়া থেকে,
সে হাওড়া থেকে আরও 1.5 ঘন্টা দূরের রাস্তা, সেখান থেকে ট্রাভেল করে আমার বগুলা মানে প্রায় 200 কিলোমিটার, কিন্তু হুইল চেয়ারে। অবাক করা কাণ্ড হলো সে কিন্তু হাঁটতে পারে না, আমার সাথে দেখা করতে এসছে হুইল চেয়ারে করে। এবার হুইল চেয়ারে যে এসছে, দাদা কি হয়েছিল তোমার সাথে? আমার সাথে আমার 2017 সালে 2000 আপনার জুয়েলারি কাজ করি, এরকম বন্ধু বান্ধব সাথে আমি যেরকম আড্ডা ছোটোবেলা সবাই যেরকম যায় গাছে উঠি। তো গাছ থেকে আমি উঠে গাছে যখন আমি উঠি আমার মাথা ঘুরে যায়, ঠিক আছে। তো মাথা মানে পড়ে যাওয়ার পর আমার স্পাইনাল ফ্র্যাকচার হয়ে যায়, সেটা আমি জানি না। তো আমাকে কাঁধে করে চাগিয়ে নিয়ে আসে। তো সবাই এসে যেমন জল দেয়, মাথায় জল দিচ্ছে, হাতে জল দিচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না। কারণ একটা মানুষ পড়ে গেলে যেমন একটা হাত ভেঙে যায়, হাত ফুলে যায় বা হাত ছড়ে যায়, রক্ত বেরোয়, মানে সারা শরীরের মধ্যে মানে কেউ খুঁজে পাচ্ছে না মানে কি হয়েছে। তো সেখান থেকে একটা হসপিটালে যাই, সেখানে করে এমআরআই করে দেখে আমার স্পাইনাল কর্ড ফ্র্যাকচার। তো সেখানে একটা রাত রাখে। তো সেখানে একটা রাত রেখে ট্রিটমেন্টের জন্য জিজ্ঞাসা করে, প্রচুর টাকা ট্রিটমেন্টের জন্য বলেছিল, সেটা আমাদের সম্ভব একদমই ছিল না। তো সেখানে একটা গ্রামের ডাক্তারের সাথে আমার বাড়ির লোক মানে যোগাযোগ করে যে মানে এই ট্রিটমেন্টটা মানে কোথায় করানো যায়। তো আমার সেখান থেকে উনি ডাক্তার আমাকে বলে কলকাতার নিউরোসায়েন্স মল্লিক বাজার, এটা অনলি শুধু স্পাইনাল কর্ড আর ব্রেনের জন্যই খুব মানে ভালো একটা জায়গা, মানে এতটাই ভালো জায়গা যেটা মানে মধ্যবিত্ত ঘরেদের জন্য একদম পসিবলই নয়, মানে এতটাই ওখানে খরচাপাতি। সেখানে আমার ট্রিটমেন্ট হয়, আমি 6 দিন ছিলাম, মোটামুটি আমার বহু টাকা চলে যায়। মানে সেখানে আমার স্পাইনাল কর্ডটা অপারেশন হয়, এরকম 3টে না হলে 4টে প্লেট আর স্ক্রু দিয়ে আমার সার্জারি হয়। তো অলরেডি যখন সার্জারি করে তো আমার কোমর থেকে পায়ের নখ অব্দি পুরো সেন্স চলে যায়। তোমার যখন পায়ে সেন্স চলে গিয়েছিল তখন মানে ওখান থেকে তো ছুটি দিয়েছে? ওখান থেকে ছুটি দিয়েছিল। তো আসার পর আমি ঘরে আসি, তো একটা ফিজিওথেরাপিস্ট আমি দেখি। তো সেই ফিজিওথেরাপিস্ট আমাকে এভরিডে দুপুরবেলা আসতো ফিজিওথেরাপিস্ট করাতে, 20 মিনিট করতো। তো কন্টিনিউ আমার 2.5 মাস চলে। তো সেখান থেকে আমার অনেকটা ইমপ্রুভমেন্ট হয়, অনেকটা বলতে অনেকটা, যেটা ডাক্তার বলে দিয়েছিল সার্জারির সময় যে আমার বাড়ির লোককে যে আমি 50% মানে 50% কি 90% উঠে বসতে পারবো না, হাঁটা চলা তো দূরের কথা। কারণ সেটা আমাকে বলেনি, আমি পরে শুনতে পারি। যে পরে প্রথমে যখন বলেছিল তখন তুমি জানতে না? না, আমি জানতামই না, তার কারণ আমাকে ডাক্তার অলরেডি বাড়ির লোককে বলেছিল যে 50% কি 90% আমি উঠে বসতে পারবো না। আর মানে এখন হাঁটা তো দাঁড়া দূরের কথা, মানে চলা হাঁটা। তারপরে আমি তো যেটা দেখছি এখন যে তোমার এখন যাও হুইল চেয়ার নিয়ে যে আসার ব্যাপারটা, এইটা মানে আমি তো অবাক হয়ে গেছি যে আমিও কিন্তু একটা হ্যান্ডিক্যাপ পেশেন্ট, আমি হাঁটাচলা করতে পারি না, কিন্তু তুমি যেভাবে অত দূর থেকে আবার ট্রেনে করে এসছো, এটা কিভাবে হলো? দেখো, প্রথমত হচ্ছে আমার যিনি আমাদের ঘরে ট্রিটমেন্ট মানে ফিজিওথেরাপিস্ট করাতে আসছিলেন, আচ্ছা উনি আচ্ছা, আমাকে অনেক রিকভার করেছে। তারপর আর্থিকের জন্য আমি ফিজিওথেরাপিস্ট ছেড়ে দিই। মানে টাকা পয়সার জন্য ফিজিওথেরাপি বন্ধ করে দাও? তারপর আমি একটা রিহ্যাব সেন্টারে ভর্তি করি, সেখানেও মানে থাকার জন্য আমি ছেড়ে দিই। তো তারপর সেখান থেকে আমাকে কিছু ফিজিওথেরাপিস্ট দেখিয়ে দিয়েছিল, সেইগুলো আমি ঘরে কন্টিনিউ বহু চেষ্টা করি। তো তখন আমি হাঁটতে পারতাম ওয়াকার ধরে ধরে, কিন্তু মানে ওয়াকার নিয়ে দেখো হাঁটা বলা শুধু ঘরেটাই ঠিক আছে, ঘরেটাই ঠিক আছে। হ্যাঁ। কারণ তুমি যে ট্রাভেলের জন্য বা কোথায় বেরোবে বা তোমার যদি মন করলো যে আমি একটু পাড়া ঘোরাছি, এটা অসম্ভব নয় একদম ওয়াকার নিয়ে। অর্কার নিয়ে হাঁটা অসম্ভব হয়ে না, যায়। একদম ওয়াকার না, কিন্তু হাঁটা ভালো। তুমি হাঁটা 10 ভালো। মিনিট 15 মিনিট এর থেকে বেশি তোমার, তারপর তুমি ব্যথা হয়ে যাবে, তুমি ঘরে ফিরবে গিয়ে তোমার চাপ পড়ে যাবে। আচ্ছা, মানে তুমি একটু হেঁটে গেলে এটা যখন আমরা রিটার্ন আসতে চাইবো তখন আমাদের প্রবলেম হয়ে যাবে। কারণ একটা স্পাইনাল কর্ডের কাছে অসম্ভব ব্যাপার। একটা এলবো ক্যাচের সেমান যদি তার লো লেভেল হয় তাহলে ঠিক আছে, তাহলে এলবো ক্যাচ জিনিস একটা নর্মাল মানুষের মতো হাঁটতে পারবে। কারণ স্পাইনাল কর্ডের অনেকটা ভাগ আছে, একদম একদম। একদম হাই লেভেল আছে, লো আছে, একটা প্যারালো আছে। আজকে তোমার সংসার কিভাবে চলছে দাদা? তুমি কি কাজ করো এখন? আগে যখন আমি সুস্থ ছিলাম মানে নর্মাল ছিলাম, তাহলে আমি জুয়েলারি কাজ করতাম, মানে পুরো মানে কাজ থেকে কাজ করতাম, মানে পুরো কাজে শিখে গিয়েছিলাম আগে যখন সুস্থ ছিলে। আর বর্তমান সময় কিভাবে চলছে? বর্তমান সময় আগে মানে যে টাকাটা ইনকাম করতাম সেইটা এখন মানে ঘরে হয় না বলেই চলে, মানে খুব কম। মানে আগে যদি 10 টাকা ইনকাম করতাম সেটা এখন 2 টাকা হচ্ছে। 2 টাকা হচ্ছে। মানে এখন এতটাই মানে কমে গেছে, মানে বাজারটা এতটাই খারাপ, এটা আমার কাছে সম্ভব হয় না যে ম্যানেজ করা, মানে আমার পরিবারটাকে।